সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কথা বলবো তোমাদের অনুশীলনী যে 1.2 আছে সেটা থেকে। তো ইতিমধ্যে তোমরা অনুশীলনী 1.1 যত সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো আমরা কথা বলেছি। তো এই ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে তোমাদের বইয়ের যে পৃষ্ঠায় 12 নম্বর যে পৃষ্ঠাটা আছে 7 নম্বর পৃষ্ঠায়, সে 7 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাবে এখানে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা বলে দুটি কথা আছে। তো একটি হচ্ছে, আমি এখানে লিখছি মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। এই দুইটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তো মৌলিক সংখ্যা বিষয়টা কি এবং যৌগিক সংখ্যা বিষয়টা কি সেটা আমাকে বুঝতে হবে। বোঝার পর সেখান থেকে কিন্তু আমাদের অনেক কাজ থাকবে, ঠিক আছে? অনেক কাজগুলো থাকবে, এই কাজগুলো আমাকে করতে হবে। তো এখন যদি আমাদের ওই মৌলিক সংখ্যার যৌগিক সংখ্যা সম্পর্কে কোনো ধারণা না থাকে, তাহলে কিন্তু আমরা পাবো না। তো তোমাদের বইয়ে একটি ছক দেওয়া আছে যে 2, এটার গুণনীয়ক আছে। তো এখন গুণনীয়ক জিনিসটা কি সেটা আমরা আগেই জেনেছি। আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি, চতুর্থ শ্রেণীতেও পড়েছি, গুণনীয়ক সম্পর্কে আমরা ব্যাপক ধারণা পেয়েছি। তো তারপর আমি তোমাদেরকে গুণনীয়ক যে বিষয়টা আছে সেটা আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, একটি সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যাবে, এই যতগুলা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে ততগুলোই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। যেমন 2কে 1 দ্বারা ভাগ করতে পারবা আর 2 দ্বারা ভাগ করতে পারবা। এছাড়া কিন্তু 2কে আর তুমি কোনো অঙ্ক দ্বারা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। তারপর আমরা যদি যাই 3কে তুমি 1 দ্বারা ভাগ করতে পারবা, 3 দ্বারাও ভাগ করতে পারবা। এটাকে আর অন্য কোনো অঙ্ক দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তারপর আমি যদি 4 যাই, 4কে 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারাও ভাগ করতে পারবো। তাহলে এই যে 1, 2, 4 এবং 2 এর হচ্ছে 1, 2, 3 এর হচ্ছে 1, 3 আর 4 এর হচ্ছে 1, 2, 4, এইগুলো হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়ক সম্পর্কে আমি যে ধারণাটা দিলাম আশা করি তোমাদের কাছে পরিষ্কার। সংজ্ঞাগতভাবে অনেকে অনেকভাবে বলতে পারে, অনেকে অনেকভাবে তুমিও শুনতে পারো। তো বেসিক জিনিসটা হচ্ছে এটাই যে মূল সংখ্যাকে, কোনো পূর্ণ সংখ্যাকে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ যাবে, এই সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে ওই সংখ্যাগুলো গুণনীয়ক বলা হবে, ঠিক আছে? যেমন আমি আরেকটা উদাহরণ দেখাই। 5কে তুমি কি দ্বারা ভাগ করতে পারবা? 1 দ্বারা ভাগ করতে পারবা, 2 দ্বারা ভাগ করতে পারবে না, 3 দ্বারা করতে পারবে না, 4 দ্বারা ভাগ যাবে না, আবার 5 দ্বারা যাবে। তাহলে এই যে আমরা ভাগ করলাম, 5 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 5। তো আবার আমরা যদি এইভাবে আমরা 6কে 1 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারাও ভাগ করতে পারবো, 3 দ্বারাও ভাগ করতে পারবো, 4 দ্বারা ভাগ যাবে না, 5 দ্বারা যাবে না, আবার 6 দ্বারা যাবে। তো একটি বিষয় মনে রাখবা, যতকে তুমি ভাগ দিচ্ছ তত দেওয়ার পর আর অন্য কোনো অঙ্ক দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। আচ্ছা, নিঃশেষে বিভাজ্য হবে না, হয়তো হবে, এটা ভগ্নাংশ থাকবে। তো সেটা হচ্ছে পরের বিষয়, সেটা আমরা কথা বলবো। তো তাহলে আমরা যেটা বুঝলাম যে গুণনীয়ক কি, গুণনীয়ক হচ্ছে যে সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ যাবে সেগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে এখানে 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6, 5 এর গুণনীয়ক হচ্ছে 1, 5, 4 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 3 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 2 এর গুণনীয়ক হচ্ছে 1, 2। এবার আমি আসি 1 এর গুণনীয়ক কত? 1। 1কে কিন্তু 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার যে গুণনীয়কগুলা, তাহলে 1 এর গুণনীয়ক 1টা, আর 2 এর গুণনীয়ক হচ্ছে 2টা, 3 এর গুণনীয়ক 2টা, 4 এর গুণনীয়ক হচ্ছে 3টি, 5 এর গুণনীয়ক 2টি, 6 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4টি। এবার আমরা আসি মৌলিক সংখ্যায়। আমরা গুণনীয়ক বুঝলাম, এখন আমরা দেখব মৌলিক সংখ্যাটা কি। প্রিয় শিক্ষার্থী, মৌলিক সংখ্যা হচ্ছে, কথাটা একটু স্পষ্ট করে শোনো, যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই তাকে মৌলিক সংখ্যা বলে। সংজ্ঞাটা একটু বুঝো। সংজ্ঞাটা হচ্ছে, দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এখন আমরা আসি 6। তাহলে আমি কি বলছি, এই 6
গুণনীয়ক মৌলিক কিনা সেটা আমি কিভাবে বুঝবো? আমি বললাম যে এই সংখ্যা এক এবং আর ওই সংখ্যা, এক আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক যদি থাকে সেটা মৌলিক না। আর যদি অন্য কোনো গুণনীয়ক না থাকে তাহলে সেটা মৌলিক। তো দেখো 6 এর গুণনীয়ক কিন্তু 1 আর 6 এই দুইটা ছাড়া আরো আছে, তার মানে এটা মৌলিক না, এটা হচ্ছে যৌগিক। আশা করি মৌলিকটা বুঝতে পারলে যৌগিকটা বুঝতে পারবো, যৌগিকটা বুঝতে পারলে মৌলিকটা বুঝতে পারবো। দুইটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবার আমরা আসি এখানে যে 5। তো 5 এর গুণনীয়ক কি কি আছে? 1 এবং 5, মানে 1 আর হচ্ছে 5। তার মানে কি ওই সংখ্যা এবং 1 এছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নাই। যেহেতু 5 এর 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাহলে সেটা হচ্ছে মৌলিক। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি মনে হয়? আমরা আর একটা উদাহরণ দেখি। 4 এর মূল গুণনীয়ক কয়টা আছে? 1 আছে, 2 আছে, 4 আছে। তাহলে ওই সংখ্যা এবং 1 ছাড়াও গুণনীয়ক রয়েছে, তাহলে সেটা হচ্ছে যৌগিক। এবার আমরা আসি 3 এর মধ্যে। 3 এর কি কি আছে দেখি আমরা। 3 এর 1 এবং 3 এই গুণনীয়ক ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, তাহলে সেটা হচ্ছে মৌলিক। এবার আমরা আসি 2 এর মধ্যে। 2, 1 এবং ওই 2 এই সংখ্যা ছাড়া অন্য কোনো মানে গুণনীয়ক আর নাই, এটা হচ্ছে মৌলিক। এবার আমরা আসি 1। তাহলে 1 কি? 1 হচ্ছে 1 এর শুধু একটাই গুণনীয়ক আছে। তো আমাদের মৌলিক যে সংখ্যা, এই মৌলিক সংখ্যায় সংজ্ঞাটা ছিল কি? সংজ্ঞাটা ছিল 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকবে না, মানে দুইটা গুণনীয়ক থাকবে। একটা মৌলিক সংখ্যার কয়টা গুণনীয়ক থাকবে? দুইটা গুণনীয়ক থাকবে। এটা কিন্তু ক্লিয়ার, তোমাদের ধারণা থাকতে হবে। এটা এমসিকিউতে আসতে পারে, তোমাকে যে কেউ জিজ্ঞাসা করতে পারে যে একটা মৌলিক সংখ্যার কয়টা গুণনীয়ক থাকবে। একটি মৌলিক সংখ্যার দুইটা গুণনীয়ক থাকবে, এর কম বা বেশি হলে এটা মৌলিক সংখ্যা না। এখন প্রশ্ন হচ্ছে বেশি হতে পারে, বেশি হলে যৌগিক সংখ্যা, যদি কম থাকে তাহলে সেটা কি? তাহলে সেটা মৌলিকও যাবে না, যৌগিকও যাবে না, সেটা নিরপেক্ষ সংখ্যা হিসাবে থাকবে। তো এখানে 1 তাহলে কি? 1 এর আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞায় এটা পড়ে না, মানে 1 আমাদের মৌলিক সংখ্যার সংজ্ঞায় পড়ে না, যেহেতু সেটা নিরপেক্ষ সংখ্যা। তার মানে আর একটা বিষয় হচ্ছে যত জোড় সংখ্যা থাকবে সবগুলো যৌগিক। কারণ এখানে দেখো 4 এটা যৌগিক, 6 এটা যৌগিক, কিন্তু একমাত্র ক্ষুদ্রতম জোড় সংখ্যা, একটাই জোড় সংখ্যা আছে, সেটা হচ্ছে 2, এটা মৌলিক সংখ্যা। আর বাকি সব জোড় সংখ্যা যত আছে সব হবে যৌগিক। এখানে কিন্তু আরেকটা বিষয় তোমাদেরকে পরিষ্কার করে দিলাম, ঠিক আছে? তো এখানে আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে সুন্দর একটা সুস্পষ্ট ধারণা পেয়েছি। এখন আমরা দেখব যে মৌলিক সংখ্যা আমরা বের করব কিভাবে। তো মৌলিক সংখ্যা আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা বের করব। বের করার পর যদি আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে আরো কোনো ধারণা থাকে, মানে আমরা আরো ক্লিয়ার হব, এবং কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সেই দিকেও ক্লিয়ার হতে পারবো। তো আমি প্রথমেই এখানে একটি ঘর বানিয়ে নিচ্ছি। এভাবে ঘর বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 10টা ঘর বানাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর একটা আমি উপরের দিকে দিই, সেটা হচ্ছে 10। এদিকেও আমি 10টা বানাবো। 1, 2, তারপর 3, 4, তো আমি ফিরে আসলাম তোমাদের মধ্যে। যে আমরা এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত আমরা লিখেছি। তো আমরা এখান থেকে মৌলিক সংখ্যা শনাক্ত করব। তাহলে মৌলিক সংখ্যা সেগুলো আমরা গোল দাগ দিব, এবং যেগুলো যৌগিক সেগুলোকে আমরা ক্রস দিব। তাহলে 1 প্রথমে বাতিল, 1 মৌলিকও না যৌগিকও না, সেটা বাতিল। তো 2কে আর অন্য কোনো অঙ্ক দ্বারা, মানে আমরা যদি আরো মৌলিক সংখ্যাটাকে আরো আমরা দ্রুততার সাথে করতে যাই, মানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কিনা, 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কিনা। তাহলে 2কে ভাগ যাবে না, 2 হচ্ছে মৌলিক। 3কে ভাগ যাবে না, 3 হচ্ছে মৌলিক। এখন আর একটা বিষয় আমি করি তোমাদের, হচ্ছে যেগুলো জোড় সংখ্যা 2 ব্যতীত, আমি যেটা বলেছিলাম 2 ব্যতীত যত
জোড় সংখ্যা আছে সবগুলো হচ্ছে যৌগিক। তাহলে জোড় সংখ্যা যতগুলো আছে সবগুলো আমরা ক্রস করে ফেলি। এই যে সবগুলাই হচ্ছে কি যৌগিক, এগুলো আমরা ক্রস করে ফেললাম। ঠিক আছে, সব এই যে এগুলো হচ্ছে জোড়, সবগুলো আমরা ক্রস করে ফেললাম, মানে আমাদের কাজগুলা সহজ হবে। সবগুলা ক্রস করে ফেললাম, জোড় সব ক্রস করে ফেললাম, তোমরাও ক্রস করে ফেলবা। মানে জোড় যতগুলো আছে সবই হচ্ছে কি বলে এটা যৌগিক, এটা আমরা সব ক্রস করে ফেলবো, সব যোগ যা আছে সব ক্রস করে ফেলবো। ঠিক আছে, জোড় যা আছে সবই আমি ক্রস করে ফেললাম, তাহলে অর্ধেক আমার কাজ শেষ। সব জোড় আমি কিভাবে বুঝলাম, শেষে 2 মানে 0, এই যে শেষে 0 0, তারপরে 2 4 6 8 এগুলো থাকলে হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমি একবারে ফিনিশ করে দিলাম। এখন আমি আসি বিজোড়ের মধ্যে। তো বিজোড়ের মধ্যে তো দেখবো ভাগ যায় কিনা। তো 7 5কে ভাগ যাবে না, 5 হচ্ছে মৌলিক, 7কে যাবে না, 7 মৌলিক, এটাকে ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, এর কেটে দিলাম। 11কে ভাগ যাবে না, 11 মৌলিক, 13কে ভাগ যাবে না, 13 মৌলিক, 15কে 5 দ্বারা ভাগ যাবে, এটা কেটে দিলাম। 17 ভাগ যাবে না, তারপর 19ও ভাগ যাবে না, 21 3 দ্বারা ভাগ যাবে, 7 দ্বারাও যাবে, 23কে ভাগ করতে পারবে না, 25 ভাগ যাবে 5 দ্বারা, 27 ভাগ যাবে 3 দ্বারা 9 দ্বারা, 29কে ভাগ করতে পারবে না, 31কে ভাগ করতে পারবে না, 33কে 3 দ্বারা ভাগ যাবে, তাহলে 3 কেটে দিলাম এটা। 35কে 5 দ্বারা ভাগ করতে পারবা, এটা কেটে দাও। 37 ভাগ যাবে না, তাহলে 37 হচ্ছে আমাদের মৌলিক। 39কে 3 দ্বারা ভাগ করতে পারবা, 3 তেরে 39। 41 ভাগ যাবে না, 43 ভাগ যাবে না, তারপর হচ্ছে 45 ভাগ যাবে 5 দ্বারা, 47 ভাগ যাবে না, 49 7 দ্বারা ভাগ যাবে না, ও 7 দ্বারা ভাগ যাবে, এটা কেটে দিলাম। 51 এটা 3 দ্বারা ভাগ যাবে, এটাকেও কেটে দিলাম। আর 53 এটা ভাগ যাবে না, তাহলে এটা হবে মৌলিক। এটা 5 দ্বারা ভাগ যাবে 55। 57কে 19 দ্বারা 3 দ্বারা ভাগ করা যাবে। 59 এটা ভাগ যাবে না, এটাকে আমরা মৌলিক হিসেবে ধরে নিলাম। তারপর হচ্ছে 61 ভাগ যাবে না, 63 ভাগ যাবে, 65 ভাগ যাবে, 67 ভাগ যাবে না, 69 ভাগ যাবে, এটি কেটে দিলাম। 71 ভাগ যাবে না, 73 ভাগ যাবে না, 73 ভাগ যাবে না, 75 ভাগ যাবে, 77 ভাগ যাবে, 79 ভাগ যাবে না, 81 ভাগ যাবে, 83কে ভাগ করা যায় না, তারপর 85 ভাগ যাবে, 87 ভাগ যাবে, 89 এটা ভাগ যাবে না, 91 এটা ভাগ যাবে, তারপর হচ্ছে 97 ভাগ যাবে না, 99 ভাগ যাবে। এখন এই যে আমরা যেটা পেলাম সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো 1 থেকে 10-এর মধ্যে কতটি আছে তোমরা এটা কমেন্টস আমাকে জানাবে। 11 থেকে 20-এর মধ্যে কত আছে এভাবে পাশে লিখে নিবে। ঠিক আছে, যেমন 1 থেকে 10-এর মধ্যে কয়টি আছে, 1 2 3 4, এই 4টি এখানে লিখলাম। এভাবে প্রত্যেকটা লিখে লিখে তারপর যোগ করে ফেলবে। এই কাজটা তোমাদের বাড়ির কাজ রয়ে গেল। তো আগামী যে ভিডিওটা হবে সেটা সহমৌলিক নিয়ে আমরা কথা বলবো। তারপরের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।